রাজধানীসহ বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল বিক্ষোভ। আজও কারামুক্ত হচ্ছে ৮ এইচএসসি পরীক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের নীল দলের মানববন্ধন। শিক্ষার্থী হত্যাসহ নাশকতার বিচার দাবি, জাতীয় ঐক্য গঠনের সংলাপ জরুরি বললেন শিক্ষকরা। দাবি রাখি সেটা হলো একটি জাতীয় ঐক্যের এবং সেটির জন্য সংলাপের বিকল্প নাই। যারা আমাদের শিক্ষার্থীদের হত্যা করেছে, এদেশের জনগণকে হত্যা করেছে, আমরা তাদের বিচার চাই। কঠিন সময়ে বাংলাদেশের পাশে আছে বন্ধু রাষ্ট্রগুলো, বলছে সরকার। হত্যা ও সহিংসতার গ্রহণযোগ্য তদন্ত এবং দোষীদের শাস্তি নিশ্চিতের পরামর্শ বিশ্লেষকদের। ফেনীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে ডুবল নিম্নাঞ্চল। খাগড়াছড়িতে জলমগ্ন সড়ক, বাসাবাড়ি। ভোলায় ট্রলার ডুবে নিখোঁজ ৮। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে বিপর্যস্ত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলের অর্থনীতি। লবণ চাষ, কৃষিকাজ ও মৎস্য আহরণ বাধাগ্রস্ত। সীমান্তে যখন কোনো সংঘাত তৈরি হয় তখন সীমান্ত অর্থনীতি বলে একটা ব্যাপার আছে। সীমান্তের মানুষের যে জীবন জীবিকার যে একটা জায়গা আছে সেটা একটা বড় ধরনের সংকটের মধ্যে পড়ে। হিমাগারে প্রতিনিয়ত বাড়ছে আলুর মজুদ। এপ্রিলেই শেষ কৃষকের স্টক। জুন থেকে চলছে সিন্ডিকেটের দাম বাড়ানোর পায়তারা। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছে আমি নাবিলা সোহার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজধানীর কয়েকটি পয়েন্টে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন কিছু শিক্ষার্থী। সকালে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে শুরু হয় বিক্ষোভ সমাবেশ। শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে তারা। গণগ্রেফতারের মাধ্যমে যেসব শিক্ষার্থীকে আটক করা হয়েছে তাদের মুক্তির দাবি জানান তারা। আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে অভিভাবক ও শিক্ষকরাও যোগ দিয়েছেন। অভিভাবকরা বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি তাদের সংহতি রয়েছে, তাই সন্তানদের নিরাপত্তায় রাস্তায় নেমেছেন তারা। যে সমস্ত বিবেকবান লোক এখনো ঘরে বসে ঘুমিয়ে আছেন, তাদের বিবেককে জাগ্রত করুন। তারা বলতেছে যে আমরা ছাত্রদের কোনো হয়রানি করতেছি না, কিন্তু তাদেরকেই ধরা হয়েছে। তারা কি পরীক্ষা দেওয়ার মতো মন মানসিকতা আছে? নাই। ছাত্র জনতার উপর গুলি চালানোর প্রতিবাদে এবং অন্যান্য দাবিতে দেশের কয়েকটি জেলায় বিক্ষোভ মিছিল করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল বের করে ভদ্রা ও তালাইমারি হয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নেয় তারা। অবরোধ করা হয়েছে ঢাকা রাজশাহী মহাসড়কও, তাতে বন্ধ যান চলাচল। অবিলম্বে শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার দাবি জানান তারা। নওগাঁয় কাজীর মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মুক্তির মোড় পর্যন্ত সড়ক জুড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় নানা প্রতিবাদী স্লোগানও দেওয়া হয়। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুমকি তাদের। সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে লক্ষ্মীপুরে। সকালে উত্তর তেমুহানি এলাকা থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে লক্ষ্মীপুর ঢাকা মহাসড়কের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেয় তারা। সেখানে প্রতিবাদী নানা স্লোগান দেয়া হচ্ছে। সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকায় প্রথমে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা, পরে খুলনা রোড মোড় এলাকায় জড়ো হয় তারা। অবরোধ করা হয়েছে রাস্তা, দিচ্ছে প্রতিবাদী স্লোগান। রংপুর প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের সাথে যোগ দিয়েছেন কিছু অভিভাবক। সকালে বৃষ্টি উপেক্ষা করে প্রেস ক্লাবের সামনে সমবেত হন তারা। রাস্তার একপাশ বন্ধ করে চলে বিক্ষোভ। স্লোগানে স্লোগানে নিজেদের দাবি তুলে ধরা হয়। শিক্ষার্থী হত্যা ও হামলার বিচারের পাশাপাশি নাশকতা ও ধ্বংসযজ্ঞের তদন্তের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দল।
সকালে অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন করেন তারা। অভিযোগ করেন কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ব্যবহার করা হয়েছে। জাতীয় সংকট হিসেবে এটিকে আখ্যা দেন। বলেন রাজনৈতিক স্থবিরতার কারণেই তৈরি হয়েছে এ সংকট। এর সমাধানে জাতীয় ঐক্যের পাশাপাশি সংলাপ জরুরি বলেও মনে করেন বক্তারা। বলেন ছাত্র শূন্য ক্যাম্পাস আমরা দেখতে চাই না। যত দ্রুত সম্ভব প্রতিষ্ঠান খুলে দিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নিজামুল হক ভূঁইয়া, জাতীয়ভাবে উদ্যোগ নেওয়া খুব জরুরি। এই মুহূর্তে যেটি প্রয়োজন বলে আমি মনে করি এবং দাবি রাখি সেটা হলো একটি জাতীয় ঐক্যের, এবং সেটির জন্য সংলাপের বিকল্প নেই। যারা হত্যাকারী, যারা আমাদের শিক্ষার্থীদের হত্যা করেছে, এদেশের জনগণকে হত্যা করেছে, আমরা তাদের বিচার চাই। আজ কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আরও 4 জন এইচএসসি পরীক্ষার্থীকে মুক্তি দেওয়া হবে। জামিননামা কারাগারে পৌঁছানো মাত্র তাদের ছেড়ে দেওয়া হবে। এছাড়া চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকেও ছাড়া পাবেন 4 এইচএসসি পরীক্ষার্থী। এরই মধ্যে একজনকে হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে। এ সময় মামলা প্রত্যাহারের আকুতি জানায় তার পরিবার। শুক্রবার বিকেলে সরকারের বিশেষ ব্যবস্থাপনায় রাজধানী ও আশপাশে আটক হওয়া 42 এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর হয়। জামিননামা পৌঁছানোয় রাত 9:30 নাগাদ কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান 35 জন। আইন মন্ত্রণালয় জানিয়েছে শুক্রবার সারা দেশে 78 জন এইচএসসি শিক্ষার্থী বিশেষ ব্যবস্থাপনায় জামিন পেয়েছে। এই বিষয়ে আরো জানবো আমরা। চট্টগ্রাম কারাগার থেকে আজ ছাড়া পাচ্ছেন 3 শিক্ষার্থী। এই বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জুবায়েদ ইবনে শাহাদাত। জুবায়েদ, শিক্ষার্থীদের কারামুক্তির ব্যাপারে সবশেষ কি তথ্য আছে? কখন নাগাদ তাদের ছাড়া হবে? কিছুক্ষণ আগে আমি জেল সুপারের সাথে কথা বলেছি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের। তিনি আমাকে বলেছেন যে তারা প্রক্রিয়াটা অনেকটাই সম্পূর্ণ করে ফেলেছেন। তার যে প্রক্রিয়াটা সম্পূর্ণ একেবারে শেষ হয়ে গেলে ছাড়া পেয়ে যাবেন। তার কিছুক্ষণ বাদেই, মানে ঠিক আমি কারা কর্তৃপক্ষের সাথে কথা বলা 5 মিনিট পরেই কারাগার থেকে আরেকজন ব্যক্তি আসেন। তিনি জানান যে আগামী 10-15 মিনিটের মধ্যেই হয়তো তাদেরকে তারা ছেড়ে দেবেন, এমনটাই তারা জানিয়েছেন। এবং এই যে শিক্ষার্থী আছেন তারা 3 জন কিন্তু আজকে ছাড়া পাবেন। এবং তারা 3 জনই কিন্তু যে কোটা আন্দোলনের সহিংসতা এবং নাশকতার মামলা, সেই মামলায় তাদেরকে আটক করা হয়েছিল। 3 জনের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়, মহসিন কলেজ এবং জামিয়া থেকেও তারা পড়াশোনা করতেন এবং তাদের 3 জনকেই কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেওয়া হবে, এমনটাই আমরা জানতে পেরেছি। এবং এই যে 3 জন, তাদের পরিবারের স্বজনরা, পরিবার এখানে কিন্তু সকাল থেকেই অধীর আগ্রহ অপেক্ষা করছেন কখন তাদেরকে ছাড়া হবে। রাশিদুল ইসলাম, আজিজুল্লাহ এবং হুবাইব ইবনে হাসনাত, এই 3 জনকে ছাড়া হবে এবং তাদের পরিবারের সদস্যরা সকাল থেকেই কারাগারের অপেক্ষা করছেন। কেউ দীর্ঘ সময় ধরে তাদের পথে রয়েছেন। অনেকেই আবার আমাদের সাথে কথা বলেছেন। তারা এমনটা বলছেন যে যত দ্রুত তাদেরকে ফিরে পাবেন তত দ্রুত তাদের মধ্যে স্বস্তি আসবে এবং এই ধরনের যে শিক্ষার্থীদের আটক, সেটা যাতে করা না হয় এবং তাদেরকে যাতে একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই বিষয়গুলো সম্পন্ন করা হয়, সেই আবেদন তারা জানিয়েছেন এবং এই ধরনের ঘটনার নিন্দা তারা জানিয়েছেন। সোহার, জুবায়েদ, ধন্যবাদ আপনাকে কেন্দ্রীয় কারাগার থেকে যুক্ত হওয়ার জন্য। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন হাইকোর্ট বিভাগের স্থায়ী নিয়োগ পাওয়া 9 বিচারপতি। সকালে ধানমন্ডি 32 নম্বরে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এ সময় জাতির পিতার পরিবারের সব শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের কথা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন তারা। নিহতদের আত্মার মাগফিরাত কামনা সহ পরিবার পরিজনের সর্বাঙ্গীন মঙ্গল কামনায় মোনাজাত করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 2 বছর আগে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া 9 বিচারপতিকে স্থায়ী হিসেবে নিয়োগ দেন। এছাড়া 2 জনকে আরও 6 মাসের জন্য অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। মঙ্গলবার এই বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। স্থায়ী হওয়া বিচারপতিরা হলেন মোহাম্মদ শওকত আলী চৌধুরী, মোহাম্মদ আতাবুল্লাহ, বিশ্বজিৎ দেবনাথ, মোহাম্মদ আলী রেজা, মোহাম্মদ বজলুর রহমান, KM ইমরুল কায়েস, ফাহমিদা কাদের, মোহাম্মদ বশিরুল্লাহ, AKM রবিউল আহসান। মুক্তিযুদ্ধের বিরোধীরা যে হত্যাকাণ্ড ও সহিংসতা চালাচ্ছে তাদের বিচারের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধা ও তার সন্তানেরা। সকালে শ্যামলীতে কোটা আন্দোলনের দাবিতে দেশ জুড়ে যে সহিংসতা চলেছে তার শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন তারা। এ সময় মুক্তিযোদ্ধারা বলেন, দেশ ধ্বংস করতে বিএনপি, জামাত, শিবির ধ্বংসকাণ্ড চালিয়েছে।
স্বাধীন দেশে আবারও স্বাধীনতা বিরোধীরা ধ্বংস করার চক্রান্তে লিপ্ত হয়েছে। রাজাকারদের বংশধরকে দেশ থেকে বিতাড়িত করতে আবারও মাঠে নামার ঘোষণা দেন মুক্তিযোদ্ধারা। যারা এসব হত্যাকাণ্ড ও ধ্বংসলীলা চালিয়েছে তাদের বিচারের দাবি জানান তারা। মুক্তিযোদ্ধারা সন্তানরা বলেন, রাজাকার আর দেশবিরোধীদের সাথে কোনো আপোষ নয়, তাদের দমন করতে মাঠে থাকার ঘোষণা দেন তারা। কোটা আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনার সাথে জড়িত সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবিতে মৌন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থী মঞ্চ। দুপুরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ছিল এই মৌন কর্মসূচি। সেখান থেকে গ্রেফতারকৃত শিক্ষার্থীদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবি জানানো হয়। পাশাপাশি শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ, হামলায় আহত ও নিহতদের পরিবারের দ্রুত স্থায়ী পুনর্বাসনের দাবিও জানানো হয়। সাধারণ শিক্ষার্থী মঞ্চের এই আয়োজন থেকে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যাহার করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া সহ 9 দফা দাবি জানানো হয়। কোটা আন্দোলনকে ঘিরে সংগঠিত প্রত্যেকটা ছাত্র প্রাণহানির নিরপেক্ষ তদন্ত ও বিচার করতে হবে। কোটা আন্দোলনের সকল গ্রেফতারকৃত শিক্ষার্থীদের মুক্তি ও সর্বপ্রকার হয়রানি বন্ধ করতে হবে। এছাড়াও মুক্তিপ্রাপ্ত 6 জন সমন্বয়কবৃন্দকে পরবর্তীতে কোনো প্রকার হয়রানি করা যাবে না। সাম্প্রতিক ঘটনা প্রবাহে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কূটনীতিতে নতুন চ্যালেঞ্জে পড়েছে ঢাকা, এমন অভিমত বিশ্লেষকদের। সংকট মোকাবেলায় সব হত্যাকাণ্ড ও সহিংসতার আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিতের পরামর্শ তাদের। সরকারের দাবি, এই কঠিন সময়ে বাংলাদেশের পাশে আছে বন্ধু রাষ্ট্রগুলো। সরকারের ব্যবস্থাপনায়ও তাদের আস্থা আছে বলে জানান নীতি নির্ধারকরা। জুলাইয়ে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলনের ঘটনাপ্রবাহ উত্তাপ ছড়িয়েছে বহির্বিশ্বেও। শিক্ষার্থী সহ 2 শতাধিক মানুষের মৃত্যু ও হাজারো আহতের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ ছাড়াও যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা অনেক দেশ। এসব ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পাওয়ার কথাও জানিয়েছে জাতিসংঘ। পিছিয়েছে একাধিক দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠক। সব মিলিয়ে নতুন করে কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ, এমন মূল্যায়ন বিশ্লেষকদের। এটা আমাদের ভাবমূর্তির জন্য ইতিবাচক জায়গা তৈরি করেনি। জাতিসংঘের মুখপাত্র যে কথাটা বললেন, বিশ্বাসযোগ্য প্রমাণ তাদের হাতে আছে, সেটা যদি হয় তাহলে কিন্তু সেটা আমাদের জন্য একটা সম্ভাব্য জটিলতার জায়গা তৈরি করবে। এই বিবৃতিগুলি কিন্তু একটা ক্লিয়ার মেসেজ দিয়েছে যে যেটাকে আমরা বলি যে বিজনেস অ্যাজ ইউজুয়াল চলবে না। সেকেন্ড ইম্পর্টেন্ট ইস্যুটা হবে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কনফিডেন্সের জায়গায়, কারণ এটা ঠিক এখন ক্লিয়ার হয়ে গেছে যে সরকার চাইলেই ইন্টারনেট বন্ধ করে দিতে পারে। এরই মধ্যে সরকারের অবস্থান তুলে ধরতে 2 দফা ঢাকার কূটনীতিকদের ব্রিফ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সরকার বলছে, পরিস্থিতি সামলাতে সরকারের পদক্ষেপে আস্থা আছে বিদেশিদের। তারা বলছে, উই আর উইথ ইউ, উই স্ট্যান্ড বাই বাংলাদেশ এই ডিফিকাল্ট টাইমসে, এবং তারা সবাই বলেছে যে এই সময়টা কেটে যাবে। তারা কিন্তু বাংলাদেশের এই ম্যানেজমেন্টের উপর আস্থা রাখছে, বলছে যে আমাদের আস্থা আছে যেটা কভার করতে পারবে। সহিংসতার ঘটনাগুলো তদন্তে সম্পৃক্ত হতে আগ্রহ দেখিয়েছে জাতিসংঘ। যুক্ত হতে চাই ইতালিও। এগুলোকে ইতিবাচকভাবে দেখছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটা ইনভেস্টিগেশন আমরা যদি করতে পারি, এবং সেটার জন্য যথেষ্ট পরিমাণে পলিটিক্যাল উইল দরকার হবে, এবং সেটা যদি করা যায় এবং সেটা তার ফলো আপ হিসাবে যে অ্যাকশনগুলো নেওয়া দরকার সেগুলো যদি আমরা নিতে পারি, তাহলে আমার ধারণা ভবিষ্যতের যেটুকু আশঙ্কা আছে সেই আশঙ্কাটাকে অন্তত আমরা রোধ করতে পারব। জাতিসংঘকে এখানে ইনক্লুড করাটা একটা বুদ্ধিমানের কাজ। এনকোয়ারি রিপোর্ট হয়তো অনেক ক্ষেত্রেই সরকারের পক্ষে নাও যেতে পারে, কিন্তু এটাই বাস্তবতা এখন। সুতরাং সেই বাস্তবতাকে এগিয়ে নিয়ে বাংলাদেশের সামগ্রিক ভবিষ্যতের কথা চিন্তা করে, শুধুমাত্র দলকেন্দ্রিক বা সরকার কেন্দ্রিক চিন্তা না করে সামনের দিকে আগানোটা আমার মনে হয় বুদ্ধিমানের মতো কাজ হবে। পাশাপাশি দায়িত্বশীলদের কথাবার্তায় আরও সতর্ক হওয়ার তাগিদ দিচ্ছেন তারা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।
মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে বিপর্যস্ত বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চলের মানুষ। জীবন মৃত্যুর মাঝামাঝি সময় যায় কখনো কখনো। ফেব্রুয়ারি থেকে বন্ধ রয়েছে টেকনাফ সেন্ট মার্টিন জাহাজ চলাচল। মাঝে পুরোপুরি বন্ধ থাকলেও সম্প্রতি ঝুঁকি নিয়ে ওই রুটে চলাচল করছে স্বল্প সংখ্যক ট্রলার। ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে ওই অঞ্চলের অর্থনৈতিক ক্ষতির চিত্র। কক্সবাজার টেকনাফ সীমান্ত ও রোহিঙ্গা সমস্যা নিয়ে রিয়াজ রায়হানের ধারাবাহিকের আজ থাকছে দ্বিতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন লুৎফর রহমান, সঙ্গে আরেক সহকর্মী এহসান আল কুতুবী। বিদ্রোহী থ্রি ব্রাদারহুডের নেতৃত্বে ফেব্রুয়ারিতে মিয়ানমার সামরিক জান্তার বিরুদ্ধে লাগাতার আক্রমণ। ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়তে থাকে নাইক্ষ্যংছড়ি উখিয়া সীমান্তে। ওপারের সংঘর্ষের সময়ে ছোঁড়া মর্টারে মারা যায় 2 জন। তম্ব্রু, খুমধুম, পালংখালী সীমান্তের ওপারে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের ক্যাম্পগুলো দখল করে নেয় বিদ্রোহীরা। বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ ছড়িয়ে পড়ে রাখাইনের মংডু পর্যন্ত, আর তাতেই বিপর্যস্ত হতে শুরু করে প্রায় 270 কিলোমিটারের বিস্তীর্ণ সীমান্তবর্তী অঞ্চলের জনজীবন। বর্ডারের পাশে আমাদের লবণের মাঠ আছে, আপনার এই মৎস্য বলেন, আপনার প্রজেক্ট আছে, মৎস্যের চাষাবাদ করে। এখানে স্থানীয় গরিব লোকজন যারা আছে তারা তো খুব অসহায়, সবসময় বোম্বিং হচ্ছে এখানে। তার বোম্বিং হলে এটা কিসের বোম্বিং এটা বলতে পারে না, তবু সবাই আতঙ্ক। আপনার আতঙ্কে বন্ধ করে দেওয়া হয় সেন্ট মার্টিনগামী নৌযান চলাচল। স্থবিরতা নেমে আসে প্রায় 20 লাখ টন লবণের যোগান আর কৃষিকাজে। বন্ধ হয়ে যায় টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম। ফলে বড় ধাক্কা লাগে সীমান্তের অর্থনীতিতে। অর্থনৈতিক ক্ষতির 2টা কারণ থাকে। একটা হচ্ছে মিয়ানমারের সাথে বাংলাদেশের ফর্মাল ট্রেড, যেটা মানে একটা ফর্মাল একটা বাণিজ্যের যে ব্যাপার আছে, সেটা হচ্ছে প্রতি সপ্তাহে প্রায় 9 কোটি টাকার একটা ফর্মাল বাণিজ্য হয়, সেটা রীতিমতো বন্ধ হয়ে গেছে। কিন্তু আরেকটা ইনফর্মাল আছে, এটা হচ্ছে সীমান্তে যখন কোনো, এটা সারা পৃথিবীতে এই ঘটনাগুলো ঘটে, সীমান্তে যখন কোনো সংঘাত তৈরি হয় তখন সীমান্ত অর্থনীতি বলে একটা ব্যাপার আছে। সীমান্তের মানুষের যে জীবন জীবিকার যে একটা জায়গা আছে, সেটা একটা বড় ধরনের সংকটের মধ্যে পড়ে। জানা গেছে নাফ নদীর গোলাচর এলাকায় চর জেগেছে, তাই সেন্ট মার্টিন যেতে বাংলাদেশি ট্রলারগুলোকে কিছুটা পথ পাড়ি দিতে হয় নদীর মিয়ানমার অংশ দিয়ে। এতে বেড়েছে ওপার থেকে গুলি ছোঁড়ার ঘটনা। এজন্য বিকল্প চ্যানেলের প্রস্তাব দিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা। নাম নদী ছাড়া জামিলা হলে একটা বিকল্প রাস্তা, আপনার জিরুপন দিয়ে একটা জেরি করলে মানুষের চলাফেরা রেজি হয়। আর এই জেরিটা নিয়ে বন্দরের মালামূলগুলো যেগুলো নাম নদী দিয়ে এসে কোটি কোটি টাকা রাজস্ব, এটা দিয়েও এই ব্যবস্থা চলতে পারে। এদিকে টেকনাফ ও সেন্ট মার্টিন সীমান্তের নিরাপত্তায় নজরদারি বাড়িয়েছে বিজিবি ও কোস্টগার্ড। নৌযানগুলোকে বাংলাদেশি পতাকা উড়িয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। আমরা পরিষ্কারভাবে দুই পক্ষই, বিদ্রোহী পক্ষ এবং অন্যান্য মায়ানমারের বিজেপি, তাদেরকে জানিয়েছি যে আমাদের ট্রলারের মধ্যে যেন কোনো ধরনের এই ধরনের আর কিছু না হয়, এবং আমরা নিশ্চিত করছি ওই দিক দিয়ে যেসব ট্রলার যাবে তারা যেন বাংলাদেশের পতাকা উঁচু করে ফিক্স করে তারপরে যায়, এবং সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। মিয়ানমারের সংঘাত অব্যাহত থাকায় নাফ নদীতে মাছ ধরতেও জেলেদের সময় বেঁধে দিয়েছেন স্থানীয় প্রশাসন। অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি খুব স্বল্প সময়ের মধ্যে উন্নতি হওয়ার কোনো লক্ষণ নেই। আর যদি তাই হয় তাহলে বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে টেকনাফ সেন্ট মার্টিনের মানুষ। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, শাহপুরী দ্বীপ, টেকনাফ, কক্সবাজার। মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত। টানা বর্ষণে ডুবেছে ঘরবাড়ি, ফসলি জমি ও রাস্তাঘাট। দুর্ভোগ ভোগান্তি চরবে। ফেনীতে বাঁধ ভেঙে প্লাবিত লোকালয়, পানিবন্দী 10,000 পরিবার। পুরো সড়ক পানিতে থই থই, যান চলাচলের সুযোগ নেই। তাই কাঁধে করেই সিএনজি চালিত অটোরিকশা নিয়ে যাচ্ছেন স্থানীয়রা। বিরামহীন বৃষ্টিতে বৃদ্ধি পেয়েছে খাগড়াছড়ির সবকটি নদী, ছড়া ও খালের পানি। তলিয়ে গেছে বাড়িঘর, মাছের ঘের, রাস্তাঘাটও জলমগ্ন। দিঘিনালার সাথে লংগদু ও বাঘাইছড়ির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। বাড়ি সব ডুবে গেছে, এখানে চলার রাস্তা পর্যন্ত ডুবে গেছে। আমরা অনেক পানির মধ্যে আছি। পানিতে বাড়তে আছে, মানুষের কি করবে, মানুষের সব কিছু চলে গেছে, সব কিছু নিয়ে গেছে। বাসা বাড়িতে পানি মানে এক গলা উচিত। আর মানে এখানে মনে মুসলিম পাড়া মানে খাওয়ার জন্য মানুষ খুব কষ্ট হয়েছে। ভারী বৃষ্টি আর উজানের ঢলে ভেঙেছে ফেনীর মুহুরী নদীর শালধর ও টেটেশ্বরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। হু হু করে লোকালয়ে ঢুকছে পানি।
বাঁধের 10টি স্থানে ভাঙনের কারণে প্লাবিত ফুলগাজী ও পরশুরাম উপজেলার সবকটি গ্রাম। পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে প্রায় 10,000 পরিবার। বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের সংকট ভয়াবহ। সব ডুবে গেছে, ঘর দুয়ার কিছু নাই, সব শেষ। কোনো খাবার হাইনো আন্ডা হানি গরিতে হানি বাচ্চারা কান্দে। আমাদের ঘর দুয়ার সব ডুবে গেছে, আমরা বাল বাচ্চারা বাটা এনে কষ্ট করি, মানে ঘরের চালটার কিছু নাই। আমার বয়সে আমি এই জায়গায় পানি দেখিনি, এখন এরকম পরিমাণ পানি হয়েছে, আমরা খানার সংকট তো দূরের কথা, আমাদের পানিরও সংকট হয়ে গেছে এখানে। বান্দরবানের সাঙ্গু, মাতামুহুরী ও বাকখালী নদীর পানিও বেড়েছে ভারী বৃষ্টির কারণে। জলমগ্ন নদী তীরের এলাকাগুলো। এছাড়া থেমে থেমে বৃষ্টি হচ্ছে বাগেরহাট, সাতক্ষীরা সহ উপকূলীয় জেলাগুলোয়। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ভোলার মেঘনা নদীতে মাছ ধরার ট্রলার ডুবেছে। 5 জেলে জীবিত উদ্ধার হলেও এখনও নিখোঁজ 8 জন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। প্লাবনের খবর জানাতে ফেনী ও খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন 2 সহকর্মী। শুরুতেই যাচ্ছি ফেনীতে, সেখানে আছেন আরিফুর রহমান। আরিফ, দুর্গত এলাকার সবশেষ বর্তমান পরিস্থিতি জানতে চাই। একই সাথে বাঁধ সংস্কারে কি প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা, কি জানতে পারলেন? সোহার, বেলা বাড়ছে, পানি বাড়ছে, প্লাবিত হওয়ার গ্রামের সংখ্যাও কিন্তু বাড়ছে, মানুষের মধ্যে পাশাপাশি আতঙ্কও বাড়ছে। এই যে আপনি বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িতেই বোঝা যাচ্ছে যে এখানকার মানুষের ভোগান্তির যে চিত্র। এখানে সজীবের একটি ঘর রয়েছে। সজীব গত কয়েকদিন আগে বাড়িতে, তার গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছেন। তারা এখানে ভাড়া বাসায় থাকেন। সে ঘরে না থাকার কারণে তার ঘরে যে পানি ঢুকে যে কি অবস্থা হয়েছে, এখানকার সে বাসিন্দারা সে কথাই বলেছেন যে হয়তোবা তার ঘরের যত আসবাবপত্র আছে সব আসবাবপত্র পানিতে তলিয়ে আছে। আরেকটি হচ্ছে যে এই ঘরটি যেটি আপনি এখন দেখছেন, যে এই ঘরের চিত্রটি আপনি একটু দেখানোর চেষ্টা করছি, যে একটি ফ্রিজ উপরে তুলে আছে। অনেকগুলো এখানকার যে যারা এই বাসায় থাকেন তারা 4-5টি পরিবারের মানুষ এখন এখানে একটি খাটের উপর একসাথে সবাই বসবাস করছে। কেউ ঘর, এই যে খাটের উপর যে তারা অবস্থান করছে, তারা নিচে যে পা দিবে সে অবস্থাটুকুও নাই। এখানকার বাসিন্দা যারা রয়েছে তারা একটি কথা বলছে, এখন সময়টা যেমন তেমন যাচ্ছে, রাতের অবস্থা কি হবে, এর থেকে রাতে কি পানি কি বাড়বে না আরো কমবে, এই নিয়ে তাদের মধ্যে একটি শঙ্কা রয়েছে। তবে তাদের শঙ্কার পরিমাণটাই হচ্ছে বেশি, কারণ হচ্ছে যে এখনো যেভাবে ভাঙ্গা কবলিত স্থানগুলো দিয়ে পানি লোকালয়ে ঢুকছে, সে এভাবে পানি যদি ঢুকতে থাকে তাহলে রাতের বেলা তারা কিংবা বিকেল বেলা তারা এখন যে খাটের মধ্যে অবস্থান করছে সে অবস্থাটুকুও তাদের হয়তো থাকবে না, এরকমটি তারা আতঙ্ক কিংবা আশঙ্কা রয়েছে। তবে এর বাইরে হচ্ছে যে তাদের, আমি খাবার দাবারের খবর নিয়েছি, তারা যেটি বলেছে যে তাদের এখানে যে চুলাটি রয়েছে সে চুলার মধ্যে তাদের পানি ঢুকে গেছে, তারা রান্না করতে পারেনি এবং কি তারা চরম খাবার সংকটে ভুগছে। তো সোয়ার এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। এবার জানবো খাগড়াছড়ির খবর, সেখানে আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার ইউনুস। শাহরিয়ার, আমাদের জানাবেন যে মোট কতটি এলাকা এ পর্যন্ত প্লাবিত হয়েছে এবং দুর্গতরা কি কোনো রকম সহায়তা পাচ্ছে কিনা? সোহার, ধরতে পারেন যে খাগড়াছড়ি জেলা সদরের সবকটি এলাকায় কিন্তু প্লাবিত হয়েছে। তবে প্লাবিত এলাকার পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে এবং আজকে সকাল থেকে টানা বৃষ্টিপাত না হওয়ার ফলে টেঙ্গী নদী তীরবর্তী যে সকল নিম্নাঞ্চল ছিল সেখান থেকে ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে। ইতিমধ্যেই জেলা শহরের মুসলিমপাড়া, বাঙ্গালকাটি, শান্তিনগর, আরামবাগ, খবংপুরিয়া সহ বটতলী যে সকল এলাকা ছিল ওইসব এলাকা থেকে পানি অনেকাংশেই নেমেছে, সেটা আমরা দেখতে পেয়েছি। তবে পানি নামলেও ওই এলাকায় এখন পর্যন্ত মানুষের ভোগান্তিটুকু রয়েছে, অর্থাৎ পানি উঠার পরে যে পানির কাদা, মাটি এবং ময়লা আবর্জনা ভেসে এসেছিল সেগুলো প্রতিটি ঘরেই কিন্তু ঢুকেছে এবং যারা বাসা বাড়িতে ফিরেছে তারা এখন ময়লা আবর্জনা পরিষ্কার করে তাদের বসবাসের উপযোগী করার জন্য চেষ্টাটুকু চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ পানি উঠার পরে যে ভোগান্তি পোহাতে হয়েছে, পানি নামার পর যেন দুর্ভোগটা আরে বেড়েছে। তবে সেসব এলাকায়, যেসব এলাকা থেকে পানি নেমেছে সেগুলো তো আছেই, আর নতুন করে এখনো কোন এলাকা প্লাবিত হয়নি। তবে এখনো কিছু কিছু এলাকা মানুষ পানিবন্দী রয়েছে এবং সেসব এলাকায় খাবারের সংকটের পাশাপাশি বিশুদ্ধ পানির একটি সংকট রয়েছে। অপরদিকে দীঘিনালা উপজেলার কবাখালী এবং মেরুং ইউনিয়নে সড়ক তলিয়ে যাওয়ার কারণে দীঘিনালা থেকে রাঙ্গামাটি, লংগদু, বাগাইছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। একই সাথে আপনার মেরুং ইউপির প্রায় কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আছে, পানিবন্দী হয়ে আছে প্রায় 5 শতাধিকেরও বেশি। শাহরিয়ার জানাচ্ছিলেন যে বন্যার পানি কিছুটা কমলেও ভোগান্তি এখনো রয়েছে। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।
খুলনায় পুলিশ কনস্টেবল সুমন খরামি হত্যার ঘটনায় মামলা হয়েছে। লবণচড়া থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। তাতে অজ্ঞাত 1000 জনকে আসামি করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে খুলনা মেডিকেলের মর্গে। এরপর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। নিহত সুমন খরামির বাড়ি বাগেরহাটের কচুয়ায়, সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে। শুক্রবার নগরের গল্লামারি বাজারে শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। সে সময় নিহত হন পুলিশ কনস্টেবল সুমন খরামি। এদিকে হবিগঞ্জে নিহত পথচারী মোস্তাকের মরদেহ মর্গে রাখা হয়েছে। লাশ পুলিশ নিয়ে যাবো, ওখানে মানে ওরা শেষ যে প্রোগ্রামটা থাকে শ্রদ্ধা নিবেদন করা হবে। পরবর্তী ওনার গার্ডিয়ানকে বুঝাই দেওয়া হবে, গ্রামের বাড়ি কচুয়া বাগড়া নিয়ে যাবে। ছাত্র জনতা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের বিচারের দাবিতে শান্তিনগর মোড়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। সকালে বিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল সহ আশপাশের স্কুল কলেজের শিক্ষার্থীরা শান্তিনগর মোড়ে অবস্থান দেয় নানা প্রতিবাদী স্লোগান। আটক শিক্ষার্থীদের দ্রুত মুক্তির দাবি জানায় শিক্ষার্থীরা। তাদের বিক্ষোভের কারণে শান্তিনগর মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফাঁকা সড়কে তারা নানা দাবি সম্বলিত স্লোগান লেখে, ব্যানার ফেস্টুন নিয়ে বিক্ষোভ করতে থাকে সড়কে। নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মা ছেলে সহ 3 জন নিহত হয়েছেন। সকালে বেগমগঞ্জ উপজেলার দোকানঘর এলাকায় হয় এই দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানায়, ফেনী থেকে লক্ষ্মীপুর যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। দোকানঘর এলাকায় পৌঁছালে সড়কের একপাশে কাজ চলমান থাকায় পার্শ্ববর্তী লেনে ঢুকে পড়ে বাসটি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশাকে বাসটি চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান 2 যাত্রী ও সিএনজি চালক। খাদে পড়ে যায় বাসটি। পালিয়ে যায় চালক ও হেল্পার। প্রতিনিয়ত অবাক করছে আলুর বাজার। গত 3 বছরে দাম বেড়েছে দ্বিগুণ। হিমাগারে মজুদ আছে আগের তুলনায় বেশি। ব্যবসায়ীদের দাবি, আলু আবাদ ও সংরক্ষণের খরচ বেশি। তার উপর জমি থেকে আলু কিনে নিচ্ছেন কোল্ড স্টোরেজ মালিক আর বড় বিনিয়ারা। জুন মাসে কৃষকের মজুদ ফুরালেই দাম বাড়ানোর সিন্ডিকেট করছেন তারা। আরও জানাচ্ছেন তৌহিদ হোসেন। আলু ছাড়া বাংলাদেশের চলেই না। বছরে চাহিদা প্রায় 80 লাখ টন, কিন্তু উৎপাদন হয় আরও বেশি। তারপরও গত 3 বছর ধরে আলুর দাম বাড়ছে। শেষ 1 বছরেই দর বেড়েছে প্রায় 50 ভাগ। রাজধানীতে আলুর সবচেয়ে বড় আড়ত কারওয়ান বাজার। সপ্তাহে 7 দিনই এখানে যোগান আসে রংপুর, জয়পুরহাট, বগুড়া আর মুন্সিগঞ্জ থেকে। সব দোকানে ডায়মন্ড কিংবা সাদা আলুর মজুদ বেশি। জানা গেল, প্রতিটি 65 কেজির বস্তা এখানে বিকোচ্ছে 3200 টাকায়, অর্থাৎ কেজিতে দাম পড়ছে 50 টাকা। পাশেই পাইকারি ব্যবসায়ীরা পাল্লা হিসেবে সেই আলু বিক্রি করছেন 55 টাকা দরে। জানালেন, ব্যবসায় ভাটা পড়েছে, কেননা চড়া দামের কারণে আলু থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন নিম্নবিত্তরা। প্রয়োজন না হলে কিনছেন না মধ্যবিত্তরাও। এরা বাজার কমলে বেচে না। হিমাগলরা স্টক পার্টি কলেস্টোর দোষ না, যা জায়গা বলে মুজুম দাম বলে, যেমন আমি 10,000 বস্তা আলু রাখছি, আমি বাজার কমছে বেচতেছি না, অটোমেটিক বাজার বেড়ে যায়। চাষের দাম বাইরে গেছে, সারের দাম বাইরে গেছে, বুদ্ধির দাম বাইরে গেছে। জমিন আগামীতে তো যেই জমিন গেছে বার রাখছে 2000 টাকা, এই বছর এই জমিন 5000 টাকা গন্ডা। দোকানদারের মধ্যে কোনো গুজারে হইতেছে না। প্রত্যেক মাসে 5000, 6000, 7000 টাকা রোজগার দিতেছে। মানে ব্যবসা ধরছি, এই লোকের টাকা বানা, ওই লোকের টাকা বানা, ছাড়তেও পারি না। আমার ফ্যামিলিতে আলু লাগে মনে করেন নিম্নে ধরেন 2 কেজি, হয়তো 2 দিন খেতে পারি, কিন্তু এখন সেখানে আমি আলুর দাম বাড়াতে আমি নিতেছি মাত্র 1 কেজি। অনেক ক্ষেত্রে আমি আধা কেজিও নেই, কারণ আদার সদাগুলি তো আমাকে করতে হয়। ভাবতে অবাক লাগে। আমাদের ছোটবেলা তো বটেই, কয়েক বছর আগেও আলু খেয়ে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত এমনকি উচ্চবিত্তেরও নানা ধরনের খাবারের চাহিদা মেটানো গেছে এবং সেই আলুর দাম স্বাভাবিক ছিল। কিন্তু গত কয়েক বছরে সেই আলুর দাম বেড়ে অস্বাভাবিক হয়ে গেছে এবং সেটির ব্যাখ্যা হিসেবে নানা ধরনের যুক্তি দিচ্ছেন ব্যবসায়ীরা। তবে একটি বিষয় পর্যবেক্ষণ করে দেখা গেছে, জুন মাসে যখন কৃষকের কাছে আলুর মজুদ শেষ হয়ে আসে, এরপরই জুলাই থেকে আগস্ট মাসে আলুর দাম ধীরে ধীরে বাড়তে শুরু করে। গত 3 বছরে এই প্রবণতা বেশ ভালোভাবেই লক্ষ্য করা গেছে। সরকারি হিসাবে 25 ভাগ অপচয় ধরে দেশে আলুর উৎপাদন 1 কোটি টনের বেশি, যার 60 ভাগই সংরক্ষণ হয় হিমাগারে খাবার হিসেবে। এর মধ্যে 10% কোল্ড স্টোরেজ মালিকদের, 10 ভাগ কৃষকের আর বাকি 40 ভাগ মজুতদারদের। এর বাইরে সব আলু বীজ হিসেবে রাখা হয় পরের মৌসুমের জন্য। হিমাগার মালিকদের দাবি, সরকারি হিসেবের চেয়ে গত মৌসুমে উৎপাদন কম হয়েছে, তাই জুন নয় এপ্রিলেই শেষ হয়ে গেছে কৃষকের স্টক। হয়তোবা পরিবহন সংকট দেখাচ্ছে তারা, বা ব্যবসায়ীরা ওইভাবে আলু নিচ্ছে না। রাস্তাঘাটে নিরাপত্তার অনেক সমস্যা।
এই জন্য রাস্তাঘাটে হয়তো আলুটা কম যাচ্ছে। খুচরা ব্যবসায়ী আছে, ওরা একদম বেশি লাভ করতেছে। ওরা চিন্তা করতেছে যে 1 বস্তা অথবা 2 বস্তা আলু 100 কেজি 150 কেজি 200 কেজি আলু বিক্রি করে 1000 টাকা লাভ করার চিন্তা করতেছে। দেশে আলু আবাদের নতুন মৌসুম শুরু হবে নভেম্বরে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।